হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি আমার লেখা সেরেঙ্গেটির চোরা শিকারি গল্প থেকে পাঠ করে তোমাদের শোনাচ্ছি। আমরা আগের পর্বে দেখলাম যে ফ্যারেল এবং কওমে তাদের প্রস্তুতি অনুযায়ী ড্রোন চালাবার জন্য যে যার নির্দিষ্ট অঞ্চলে গিয়ে পৌঁছেছে। ফ্যারেল যেখানে পৌঁছেছে সেখানে সে একটা বন্দুকের গুলির আওয়াজ এবং কিছু দৌড়ে যাওয়া পায়ের শব্দ পেয়েছে। সেই জন্য সে খুব যদি ড্রোনটা ভালো করে চালায় তাহলে ড্রোনের ছবিতে নিশ্চয়ই এই সমস্ত শব্দের উৎস বা দৌড়ে পালিয়ে যাবার শব্দের উৎসের কারণ সে খুঁজে পাবে এবং তার মন বলছে যে চোরা শিকারীদের হয়তো আতিপাতি সে জানতে পারবে ওই অঞ্চলে ড্রোন ভালো করে চালালে পরে। এবার আগে দেখি কি হয়। রিজার্ভ 2-তে ছবি তোলা শেষ হলো যখন 4টে বেজে গেছে। অনেক দেরি হয়ে গেছে। জল কাদা পেরিয়ে ফেরার পথ ধরল ফ্যারেল। পশ্চিম দিগন্তে চাঁদ অদৃশ্য হয়ে যাওয়ার মিনিট 20 পরে নদাবাঁকা গেটে পৌঁছালো সে। কমে এলো খানিকটা বাধে, তার চোখ মুখ থমথমে। ফ্যারেল বলল, ব্যাপার কি কমে? এনিথিং রং? আমি যখন সরই ক্যাম্প এলাকায় ঝেপে বৃষ্টি এলো, আমি একটা ঝাঁকড়া গাছের খোঁজে ছুটছিলাম। তখন একটা স্পটলাইটের আলোর এক ঝলক আর একটা মোটর সাইকেলের চাকা ঘষতে যাওয়ার শব্দ হলো। তার সঙ্গে খুব ক্ষীণ একটা জান্তব চিৎকার আর কতটা হুটোপুটির আওয়াজ। মনে হলো খুব কাছেই কোথাও যেন ভারী কিছু একটা কবজা করার চেষ্টা চলছে। ফ্যারেল চাপা গলায় উত্তেজিতভাবে বলল, মাই গড, তুমি তার মানে একদম ওদের মধ্যে গিয়ে পড়েছিলে? কমে বলল, আমি শ্বাস বন্ধ রেখে কান পেতে বোঝার চেষ্টা করছিলাম কোন দিক থেকে ঘটছে এ সমস্ত, কিন্তু কিছু বোঝে ওঠার আগেই আবার সব নিস্তব্ধ। বদমাইশের দল অন্ধকারে স্পটলাইট ফেলে প্রথমে জন্তু জানোয়ারকে ভড়কে দিচ্ছে, তারপর মোটর সাইকেল নিয়ে ওদের তাড়া করে ফাঁদে ফেলছে। রাগে গড়গড় করতে করতে বলল ফ্যারেল। বৃষ্টি ধরে আসার পর সরই থেকে কাদা জলে নাস্তানাবুদ হয়ে গাড়ি নিয়ে কোনোভাবে সেরেনাতে এসেছি। গাড়ি থেকে নেমে দেখি খুব বিচ্ছিরি অবস্থা। এখানে ওখানে সব গর্ত, সেগুলো জলে ভরাট হয়ে আছে। কোথাও দাঁড়িয়ে যে ড্রোনটা ওড়াবো সেটুকু ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছি না আশেপাশে। বাধ্য হয়ে অন্ধকার জঙ্গলের ভিতরে কিছুটা ঢুকতে হয়েছিল। হঠাৎ কিসে যেন পা আটকে গেল। হুড়মুড়িয়ে পড়তে পড়তে অতি কষ্টে সামনের গাছটার ডালপালা ধরে সামনে নিই। মাথার হেডলাইট ফিকে থাকায় আগে নজরে আসেনি। এখন ভালো করে খেয়াল করতে দেখলাম লোহার সূক্ষ্ম তারের বিশাল ফাঁদ পাতা। মাটিতে তো বটেই, গাছের উপরেও বাদ দেয়নি। প্রচারদের কার্যকলাপ তোমার তো সবই জানা। ফাঁদ নিশ্চয়ই প্রথম দেখোনি আজকে? না, ফাঁদ আগেও দেখেছি, তবে এই প্রথমবার নিজে ফাঁদে পড়তে যাচ্ছিলাম, তিরিক্ষিভাবে বলল কমে। ফ্যারেল ওকে বুকে টেনে নিয়ে একটা উষ্ণ আলিঙ্গন করে বলল, তুমি এত ভালো লোক কমে, তোমার কোনো বিপদ হতেই পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কমের মেজাজটা এবার একটু ঠান্ডা হলো। সে বলল, ঘাস লতা পাতা দিয়ে উপরটা এমনভাবে ঢেকে রেখেছিল কিছু বুঝতে পারিনি। পাটা যাচ্ছিল, গাম্বুটটা বাঁচিয়ে দিয়েছে। গর্তের নিচের অংশে লোহার শিক, ধারালো কাঠি গোঁজা, যে পড়বে তার বেঁচে ফেরা অসম্ভব। জঙ্গলের ঘুম ভাঙছে, মাঝে মাঝেই নানা রকম পাখির ডাক ভেসে আসছে। ফ্যারেল উদাসভাবে কিছুক্ষণ জঙ্গলের দিকে তাকিয়ে থাকলো। তারপর গায়ের জ্যাকেটটা খুলতে খুলতে বলল, জোর বেঁচে গেছো কমে। খুব সাবধান থাকতে হবে আমাদের, যা দেখছি। মনে হয় জঙ্গলের ভিতরে এরকম আরও অনেক ফাঁদ পাতা আছে, ড্রোনের ছবিতে ধরা পড়া উচিত। রেঞ্জার জাবালি বলেছিল স্থানীয় কিছু গ্রামবাসী মাঝে মধ্যে পোচিং করে, এটা ওদের কাজও হতে পারে। কমে, তোমার এতদিনের অভিজ্ঞতা কি বলে? যে লোকগুলো এইভাবে শিকার করে তারা কি সবাই খুব গরিব, শুধুমাত্র পেটের দায় করে? না ফ্যারেল, কেউ কেউ একটু বেশি ভালো থাকার জন্যও করে, কখনো কখনো। আবার অনেক হতদরিদ্র মানুষ আছে যারা এই জঙ্গল আর তার বন্য প্রাণীকে পরম আত্মীয় মনে করে, তারা ভুলেও এই পথে আসে না। ফ্যারেলও একমত, এই স্থানীয় শিকারীরা কেউ গরিব, কেউ লোভে পড়ে এই কাজ করে, কিন্তু সংগঠিত চোরাচালান চক্রের মানুষগুলোর মতো খারাপ সবাই হয় না, ওদের কোনো ক্ষমা নেই। কমে একবার ঘড়ির দিকে তাকালো। 6টা বাজতে চলল, সূর্য উঠল বলে এবার তো যেতে হয়। জ্যাকেটটা কাঁধের উপর ফেলে ফ্যারেল উঠে দাঁড়ালো। চলো, প্রথম রাতের অভিজ্ঞতা খুব একটা খারাপ হলো না তাহলে, কি বলো? আমাদের পরিকল্পনার মনে হয় ঠিকঠাকই হয়েছে। তাই তো মনে হচ্ছে। খোলা গেট দিয়ে
গাড়ি নিয়ে রওনা হয় ওরা সেরোনেরার পথে। হাতে এখন অনেক কাজ। রাতের পশ্চিম করিডোরে লোকচক্ষুর অন্তরালে ঘটে চলে যেসব রহস্যময় ঘটনা, তার সাক্ষী থাকে শুধু এই বন প্রান্তর। ফ্যারেল ব্যস্ত ছিল ড্রোনের ডাটা উদ্ধার কার্যে। ভিডিও স্ট্রিমিং পরীক্ষা করে দেখল ড্রোনের 8 GB ক্যামেরা বিভিন্ন কোণ থেকে একই বিষয়বস্তুর অসংখ্য ছবি তুলেছে। তারপর ফটোগ্রাম মেট্রির মাধ্যমে এই ছবিগুলো একসঙ্গে করে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল বিশদ ছবি তৈরি করেছে। শুধু তাই নয়, প্রতিটি ছবির সঙ্গে স্থানাঙ্কের ট্যাগও নিখুঁতভাবে চিহ্নিত রয়েছে। কিরাবিরা ক্যাম্প গ্রুমেতি রিভার ক্যাম্পে ইনফ্রারেড ডিটেক্টর বিশেষ কোনো সিগন্যাল লক্ষ্য করেনি। গ্রুমেতি গেম রিজার্ভ 1-এ ছড়ানো ছিটানো সিগন্যাল থাকলেও সেগুলোও খুব টিমটিমে, আহামরি কিছু বলে মনে হলো না ফ্যারেলের। কিন্তু গ্রুমেতি গেম রিজার্ভ 2-তে ড্রোনের ইনফ্রারেড ডিটেক্টর বেশ কটা জোরদার সিগন্যাল শনাক্ত করেছে। ছবিতে সেগুলো একেবারে জলজল করছে। যদিও বৃষ্টির জন্য বেশ কিছু ছবি অস্পষ্ট, তবু এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ওখানে অনেক কিছু ঘটছিল। ড্রোনের চুম্বক ডিটেক্টরও ওই অঞ্চলে যথেষ্ট সক্রিয় আগ্নেয়াস্ত্রের অস্তিত্ব শনাক্ত করেছে। কমের ড্রোনের ডাটা ঘেটে মবালগেটি ক্যাম্প 1, মবালগেটি ক্যাম্প 2, তাতে বিশেষ কিছু দেখতে পেল না ফ্যারেল। সরই ক্যাম্প এলাকার ছবি একেবারেই ভালো আসেনি। সিগন্যাল সেখানে নেই বললেই চলে। কিন্তু সেরেনা লজ স্পটের চারপাশে সিগন্যালের একেবারে ছড়াছড়ি। ওমন্ডিকে গ্রুমেতি রিজার্ভ 2 আর সেরেনার ভিডিও ক্লিপিংসগুলো পাঠিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্যারেল। কমে রান্নাঘর থেকে কফির কাপ হাতে নিয়ে এসে ফ্যারেলের পাশে বসলো। একটা কাপ এগিয়ে দিল ফ্যারেলের দিকে। ওমন্ডিকে পাঠিয়ে দিয়েছ? হ্যাঁ, শুধু গ্রুমেতি রিজার্ভ 2 আর সেরেনা লজ স্পটের ভিডিও। বাকি স্পটগুলোতে আমি বিশেষ কিছু পেলাম না। তুমি একবার দেখবে নাকি? দূর, তুমি যেগুলো খারিজ করেছো সেগুলো আবার দেখতে যাব কেন? বরং তোমার বাছাই করা ছবিগুলো চলো একসঙ্গে দেখি একবার। হ্যাঁ, আমি তো কিছু ছবি নম্বর দিয়ে চিহ্নিত করে রেখেছি, সাংঘাতিক সব ক্লিপিংস। দেখি তুমি কি বলো। কম্পিউটার স্ক্রিনে এখন ড্রোনের শক্তিশালী ইনফ্রারেড ক্যামেরায় তোলা গ্রুমেতি গেম রিজার্ভ 2-এর ছবি। তীক্ষ্ণ চোখে ছবিগুলো খুঁটিয়ে দেখে ওরা। বৃষ্টির জন্য কয়েকটা ছবি ঝাপসা এসেছে, কিন্তু বাকিগুলো থেকে বোঝা যাচ্ছে যে অপারেশনে বেশ কয়েকজন ছিল। ফ্যারেল বলল, 5-6 জন তো বটেই, আরও বেশি হতে পারে, তাই না? কমে নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানায়। সেরেনা লজ স্পটের কয়েকটা ছবি দেখে ফ্যারেলরা তো স্তম্ভিত হয়ে গেল। বারবার ঘুরিয়ে ফিরিয়ে ছবিগুলোকে দেখে ওরা। 4টে তাগড়া মানুষ একটা বড় ক্রেট বয়ে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে ওতে করে? বিভিন্ন কোণ থেকে ছবিগুলো দেখে ওরা। মনে হচ্ছে ক্রেটের মধ্যে থেকে উঁকি মারছে ছোট ছোট গাঢ় ধূসর রঙের কতগুলো প্রাণীর মাথা আর কান। কি ওগুলো? হানি ব্যাজার নাকি কোনো বিগ ক্যাটের বাচ্চা? ছবিগুলো স্ক্রিনের উপর যতটা সম্ভব বড় করে ওরা। ফ্যারেল বলল, এভাবে ঠিক হচ্ছে না, দাঁড়াও, মিস্টার ওমন্ডি একটা ভালো ইমেজ প্রসেসিং সফটওয়্যার ওর ইমেলের অ্যাটাচমেন্টে পাঠিয়েছেন, ওটা ব্যবহার করে দেখা যাক। 3DF জেফির সফটওয়্যার ব্যবহার করতেই ছবিগুলো অনেকটা স্পষ্ট হয়ে গেল। গমে বিষণ্ণ গলায় বলল, আমার মন কুগাইছে, এগুলো চিতারি বাচ্চা। আমার এতদিনের অভিজ্ঞতায় দেখেছি সেরেঙ্গেটিতে এই দীর্ঘ বৃষ্টির সময় বা ঠিক তারপরে মা চিতারা বেশি বাচ্চা প্রসব করে। অন্য বছর অনেক চিতা শাবক থাকে এই সময়, কিন্তু এবছর ওদের সংখ্যা বিশেষভাবে কম। ফ্যারেল বিক্ষিপ্ত মন নিয়ে ঘরের মধ্যে 2 চক্কর ঘুরে নিয়ে আবার ধপ করে বসে পড়ল কম্পিউটারের সামনে। আরও একবার খুঁটিয়ে দেখল ছবিগুলো পর্দায়। তারপর কমের দিকে ফিরে বলল, একটা জিনিস বোঝা যাচ্ছে যে একনের দল এই মুহূর্তে সেরেঙ্গেটির পশ্চিম করিডোরের বনাঞ্চলেই বিশেষভাবে সক্রিয়। বাকি খুঁটিনাটির জন্য অপেক্ষা করতে হবে। ওমন্ডির ডাটা থেকে জায়গাগুলোর সঠিক পরিচয়টা পাওয়া যাবে। ওমন্ডি কতদিনে পাঠাবেন? ততদিন আমাদের চুপ করে বসে থাকতে হবে? অন্তত একটা দিন তো লাগবেই। আমি যদিও ওকে অনুরোধ করছি যত শীঘ্রই সম্ভব পাঠাতে। এক গাদা ফ্লাইট লগ আর নেভিগেশনাল ডাটা অ্যানালিসিস করতে সময় লাগবে না? কাল যদি এসে যায়? কৌমেকে কথা শেষ করতে দেয় না ফ্যারেল। কাল এসে গেলে পরশু অভিযান, কাল সকালে পেয়ে গেলে কালকেই বেরিয়ে পড়তে পারি না? ফ্যারেল হাসে। পরশু রাতটা বেছেছি কেন জানো? ওই দিন পূর্ণিমা। একনের দল এই সুযোগ হাতছাড়া করবে বলে মনে হয় না। কিন্তু আবার কিন্তু কিসের? বড় রকমের কিন্তু বন্ধু। হেলিকপ্টার ওটি এসে না পৌঁছালে তো কিছুই করা যাবে না। দেখেছ, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে।
ডান হাতে নিজের কপালে একটা চাপড় মেরে কওমে সরলভাবে হাসে। আসলে কাল রাতের অভিজ্ঞতা মাথার উপর চেপে বসে আছে। মনে হচ্ছে পারলে এক্ষুনি গিয়ে চেপে ধরি ওই শয়তানগুলোকে। ফ্যারেল কম্পিউটার শাটডাউন করে ছোট ভাইকে সামলানোর ভঙ্গিতে কওমেকে বলল, আমি বুঝতে পারছি কওমে, কিন্তু উত্তেজনায় মাথা গরম করে ফেললে হবে না। মাথা ঠান্ডা রেখে ওদের মোকাবিলা করতে হবে। তুমি একটু বিশ্রাম করো, আমি একবার হেলিকপ্টারের খোঁজটা নিই। আমার হিসেব মতো ওটা এসে যাওয়ার সময় হয়েছে। ওদের কথার মধ্যেই একটা ট্রেতে করে কফি আর ভিটাম্বুয়া সাজিয়ে ঘরে ঢুকলো সাম্বুরু। কমে হেসে জিজ্ঞেস করলো, বাহ, ভিটাম্বুয়া কোথায় পেলি রে? বাজারে গেছিলি? সামুরু দুদিকে মাথা নেড়ে বলল, না, মা পাঠিয়ে দিয়েছে বাবার হাত দিয়ে। ও, লোলকেরা এসেছিল কখন? একদম সকালে, তোমরা আসার আগে। তুই খেয়েছিস তো, নাকি সবই দিয়ে দিলি আমাদের? না না বোয়ানা, আরও অনেকগুলো আছে, লাজুক মুখে সাম্বুরু বলল। ফ্যারেল বলল, কাপের কফি ফুরাতে না ফুরাতে আরও 1 কাপ এসে গেল, তার সঙ্গে আবার ভিটাম্বুয়া। তোমার বাড়িতে থেকে মজা আছে বুঝলে কওমে। আর সাম্বুরু, তোর মতো মিষ্টি ছেলে আমি আর একটাও দেখিনি। সাম্বুরুর উদ্দেশ্যে কথা কটা ভাঙা সোয়াহিলিতে বলল। যার উদ্দেশ্যে বলা তার বুঝতে অসুবিধা হয়নি। সে লজ্জা পেয়ে এক দৌড়ে ভিতরে চলে গেল। কওমে ফ্যারেলকে বলল, ছেলেটা খুব ভালো বুঝলে, এখন একটা ঠিকঠাক স্কুলে ভর্তি করে ওকে যদি পড়াশোনা শেখানো যেত ভালো হতো। কাছাকাছির মধ্যে তো মনে হয় না নেই, ওটাই তো সমস্যা। আমি বাড়িতে ওকে দেখিয়ে দিই, কিন্তু তাতে আর কতটা হবে? কওমে বলল। ফ্যারেল বলল, অনেকটাই হবে কওমে, সাম্বুরুর কপাল ভালো তোমার হাতে পড়েছে। কওমে একটু অন্যমনস্কের মতো বলল, আমি সাধ্যমতো চেষ্টা করছি, তারপর দেখা যাক কি হয়। কওমের প্রতি শ্রদ্ধাবোধ আরও কয়েক গুণ বেড়ে গেল ফ্যারেলের। সেরোনেরা এয়ারস্ট্রিপের কাস্টমার সার্ভিস সুসংবাদটা দিল। ফ্লাইট লিঙ্ক এয়ার চার্টারের কার্গোতে হেলিকপ্টারটা ইতিমধ্যেই এসে গেছে জাঞ্জিবার থেকে। প্রাপ্তি স্বীকার করে বিক্রেতাকে ফ্যাক্স পাঠিয়ে দিয়েছে ওরা। কপ্টারটা এই মুহূর্তে ওদের হ্যাঙ্গারে রাখা আছে। ঈশ্বর আছেন, হাঁপ ছেড়ে বাঁচল ফ্যারেল। ও জানিয়ে দিল কাল বা পরশু ও কপ্টারটা ডেলিভারি নিতে আসবে। সেই ব্যাপারে কাগজপত্রের কাজ যা কিছু করণীয় আছে ওরা যেন তৈরি করে রাখেন। কওমেকে খবরটা দিতে হয়। খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে এসে দেখলো ফ্যারেলের জিপটা ধুয়ে পরিষ্কার করছে কওমে। আগের রাতে বৃষ্টি আর কাদায় ওদের দুজনের দুটো বাহনেরই নিদারুণ অবস্থা হয়েছে। পরিষ্কার না করে ব্যবহার করা যায় না। ব্যাপার কি কওমে, নিজের গাড়িটা ছেড়ে আমারটা পরিষ্কার করছো? আমি কি মরে গেছি? কওমে ওর কাজের মধ্যে একেবারে ডুবেছিল, ফ্যারেলের উপস্থিতি খেয়াল করেনি। এখন ফ্যারেলের গলা শুনে চমকে তাকালো। তারপর হেসে বলল, তুমি আমার অতিথি, অতিথির সেবা করব না? তার উপরে আবার আমাদের টিমের লিডার। ফ্যারেল রাগত স্বরে বলে, তুমি আমাকে চিরকাল অতিথি বানিয়ে রাখবে? আর টিমের লিডার আবার কি? বলেছি না তোমার লিডার আমি না, লিডার একমাত্র থাবিত সাহেব। আমাকে শুধু বন্ধু ভাবতে পারো না? কওমে অপ্রস্তুত। আমি তোমার সঙ্গে মজা করছিলাম, তুমি এতটা রেগে যাবে বুঝতে পারিনি। ওর কাঁচু বাঁচু মুখ দেখে হেসে ফেলল ফ্যারেল। রাগ করিনি, তবে কখনো আমাকে অতিথি বানিয়ে দিও না। আমরা তো বন্ধু, বন্ধু কখনো অতিথি হয়? সে তো বাড়ির লোক। ফ্যারেলকে হাসতে দেখে এবার কওমে হাসে। একদম ঠিক, আর বলবো না। তোমার অপরাধের শাস্তি হলো তোমার ল্যান্ড রোভারটা আমি পরিষ্কার করব। বেশ করো, কিন্তু এখন কাজের কথাটা আগে বলো। হেলিকপ্টারটা এলো? ইয়েস স্যার, তিনি এসেছেন এবং আমাদের জন্য অপেক্ষা করছেন। বাহ, তাহলে তো আমাদের ঝামেলা মিটেই গেল। দারুণ খবর। একটা মিটলো, আর একটা বাকি আছে। ওমন্ডির রিপোর্ট